পিআর পদ্ধতির কথা বলে কয়েকটি দল দেশকে অস্থিতিশীল করছে বলছে বিএনপি। বিপ্লবীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। সরকারের সমর্থনে মিছিল মিটিংয়ের সাহস দেখাচ্ছে আওয়ামী লীগ। অভিযোগ নাহিদের, আলোচনায় সব বিতর্কের সমাধান সম্ভব। আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই। গেল 8 মাসে প্রায় 350 মামলা। মহাখালী ফ্লাইওভারের সুড়ঙ্গ পথ অপরাধীদের অবৈধ। অমর একুশে বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনায় অসন্তুষ্ট প্রকাশকরা। যথাময় বই প্রকাশ নিয়ে শঙ্কা, ক্ষতিগ্রস্ত হবেন লেখক ও প্রকাশক। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে স্পার প্রায় 7 মিটার অংশ নদীতে বিলীন। এলজিডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ। গাজা ইউক্রেন ইস্যুতে উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। বিশ্ব নেতাদের পদক্ষেপের আহ্বান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোর তাগিদ। এবং এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। জনগণের কথা বলে জনগণের ওপরে কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই কয়েকটা রাজনৈতিক দল পিআরের দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর নির্বাচন বিলম্বিত হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলেও সতর্ক করেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজন করে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশের। সমাবেশে যোগ দিয়ে বক্তারা বলেন, যারা পিআর আন্দোলন করছে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল না। যারা আজকে রাজপথে কর্মসূচি দিচ্ছেন, যুগপথ আন্দোলন করছেন, তারা কি হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে এসেছিলেন? না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নামালে দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে। নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেটু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আসে, কেটে যাবে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে। এদিকে রাজধানী সেগুনবাগিচায় বিএম ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে একদল পিআর নির্বাচনের দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড। প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। আর জনগণের কথা বলে জনগণের উপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে বলে মনে করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আজকে দেশের মধ্যে যে একটা হতাশা কাজ করছে তার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে জানাচ্ছেন এনআই নাহিদ। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী নেতা প্রয়াত বদরুদ্দিন উমরের স্মরণে শোকসভা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ যোগ দেন এতে। বদরুদ্দিন উমরের স্মৃতিচারণ করে বলেন, উমর ছিলেন একজন আপোষহীন নেতা, তিনি কখনো আদর্শের সঙ্গে বেইমানি করেননি। বদরুদ্দিন উমর সেই ক্ষেত্রে একটা উজ্জ্বল বাতির মতো, যিনি সবাইকে না বলেও বোঝাতে পারতেন যে লেখাপড়া করা ছাড়া রাজনীতিতে আর যাই করা যাক,
ভালো করা যাবে না। সমাজের মধ্যে আমরা বাস করছি সেটা তিনি বলছেন, কিন্তু কখনোই কোনো হতাশার কথা বলছেন না। শোকসভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন একটি সংগঠন থাকে, আর বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা আমার চেয়ে অনেক ভালো বলবেন, অনেক তাত্ত্বিক আছেন এখানে। এটা হচ্ছে মূল কথাটা। বলেন, যারা বিপ্লব করতে চান তাদেরকে অবশ্যই সাধারণ মানুষের কাছে যেতে হবে। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে বিপ্লবী সংগঠনকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, উচ্চকক্ষে পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জোটগত আন্দোলন নয়, আলোচনার টেবিলে সমাধান চায় জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে দলটির সমন্বয় সভা শেষে একথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনার দাবিও জানান এনসিপির এই শীর্ষ নেতা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। গত এক বছরে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির সফলতা ও ব্যর্থতার হিসেব নিকেশ কষতে জেলা উপজেলার সমন্বয়কারীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করে এনসিপি। শুক্রবার দিনভর সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিল এখনও তারা দেশের বিভিন্ন স্থানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন, এবং সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি করেছে, যারা 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতর থেকেই কারো সমর্থন পেয়ে রাজপথে মিছিল মিটিং করার সাহস দেখাচ্ছে আওয়ামী লীগ। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে নতুন সংবিধানের কোনো বিকল্প নেই। অবিলম্বে সরকারকে গণপরিষদ নির্বাচনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয়, জুলাই সংস্কারের যে আইনি ভিত্তি কথা আমরা বলে আসছি প্রথম থেকে, সেই আইনি ভিত্তির প্রতি আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করছি এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। দেশে দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে দাবি করে এর বিরুদ্ধে নেতাকর্মীদের সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। দেশের 70% মানুষ চায় পিআর পদ্ধতিতে নির্বাচন, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার। শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে হওয়া এক সমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকার দিন শেষ, আর বিশেষ দলের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রংপুরের সমাবেশে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ ড্রাফট করার সময় জামাতকে বাদ রেখেই একটি দলের সঙ্গে পরামর্শ করেছেন। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছেন,
জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। জামাতের এই শীর্ষ নেতা বলেন, সরকার ও একটি দল পিআর পদ্ধতি মানতে নারাজ। এই সময় সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে গণভোটের দাবিও করেন তিনি। 8-9টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে, তারা পিআর উভয় হাউজে মানতে চান না। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন এই পদ তারা মানতে চান না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে, এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সব জায়গায় তারা তা মানতে চান না। কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। এদিকে সিলেটে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, একটি দল অপকর্মে লিপ্ত থাকলেও বর্তমান সরকার তা দমন করতে পারছে না। সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। বরিশালের সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানও জুলাই সনদকে বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলেন। প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে। এছাড়া পিআর সহ 5 দফা দাবির জন্য রাজশাহী, চট্টগ্রামেও জামাতের বিক্ষোভ মিছিল হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি অংশে থাকা সুড়ঙ্গ পথটি আবারও আলোচনায় এসেছে। বছরখানেক আগেই এটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। ফলে ফ্লাইওভারের ভেতরে তৈরি হওয়া এই সুড়ঙ্গ পথ এখন ছিন্নমূল ও ভবঘুরেদের আশ্রয়স্থল আর অপরাধীদের গোপন আস্তানা হয়ে উঠেছে। শুধুই কি তাই, রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গত 8 মাসে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 317টি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাখালী ফ্লাইওভারের 2টি স্প্যান লোহার পাত দিয়ে যুক্ত হলেও মাঝখানে এক গোপন সুড়ঙ্গ। দৈর্ঘ্য 24 থেকে 27 ফুট। দেখতে অনেকটা দীর্ঘ কক্ষ বা সুড়ঙ্গের মতো এই স্থানটিতে প্রবেশ করা সহজ না হলেও ফ্লাইওভারের উপর ছিনতাই করে অনায়াসে এই সুড়ঙ্গে লুকিয়ে যেতে পারে ছিনতাইকারী। ভেতরে ঢুকলে চোখে পড়ে মাদক সেবনের সরঞ্জাম, ছিনতাই হওয়া নারীদের ব্যাগ, বালিশ, তোশক সহ নানা জিনিসপত্র। স্থানীয়রা জানান, প্রায় দেখা যায় কেউ ছিনতাই করে ভেতরে ঢুকে যায় কিংবা ছিন্নমূল নারী পুরুষরা হঠাৎ অদৃশ্য হয়ে সেখানে আশ্রয় নেয়। পানির বোতল 2 লিটারের বোতলে পানি ভরে এরকম এটার ভিতরে রাস্তার ভিতরে পাকা মারল। তার সামনের জায়গায় বাইরে সে ওই বাইকের ভাই সাথে ওই পর্যন্ত আসছে। আইসা তার ফোন থেকে ওই পকেট থেকে মোবাইল বেরিয়ে গেল। 2টা ছেলে মোবাইলটা নিয়ে নিচের দিক দৌড় দিল, একটা এদিক দৌড় ঢুকলো। দীর্ঘ 1 বছর হলেও এখনো এই সুড়ঙ্গ চোখ এড়িয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর। মহাখালী ফ্লাইওভার উপর এক ভয়ঙ্কর সুড়ঙ্গ পথ। ছিনতাইকারীদের আস্তানা বললেও ভুল হবে না, কারণ এখানে প্রতিদিন ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই যেন নির্মূল করা যাচ্ছে না। গত 8 মাসে ডিএমপির 50 থানা নিয়ে গঠিত 8 জোনের মধ্যে রমনা জোনে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 24টি, লালবাগ জোনে 22টি, ওয়ারি জোনে 56টি, মতিঝিল জোনে 59টি, তেজগাঁও জোনে 67টি, মিরপুরে 35টি, গুলশানে 23টি ও উত্তরা জোনে 31টি মামলা হয়েছে। একই সঙ্গে র্যাবের হাতে ছিনতাই বিরোধী অভিযানে গত 8 মাসে গ্রেফতার হয়েছে 578 জন। ডিএমপি জানায়, সংশ্লিষ্ট এলাকার অপরাধপ্রবণ জায়গাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পুলিশ কাজ করছে। এই সংখ্যাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু এখানে সবগুলো কিন্তু মোটামুটি নিম্নমুখী একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। তো স্বাভাবিকভাবে এগুলা পর্যালোচনা করলে আমরা বলতে পারি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে পূর্ববর্তী কয়েক মাসের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। একই সঙ্গে রাতের টহল কার্যক্রম ও চেকপোস্ট জোরদার করেছে ডিএমপি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কি হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের ভাগ্যে? বিতর্ক শুরু হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করা নিয়ে। বলা যায়, রদবদলের নানা টানাপোড়েনে দেশের ঐতিহ্যবাহী এই 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষা যেমন অনিশ্চয়তার মুখে, তেমনি কলেজগুলোর ঐতিহ্য হুমকির মুখে।
এই নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক AK.M. ইলিয়াস এবং সাবেক অধ্যক্ষ ও ৭ কলেজের প্রথম সমন্বয়ক IK সেলিম উল্লাহ খন্দকার। মুক্তা মাহমুদের রিপোর্ট। আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, কবি কাজী নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাংলা কলেজ, এই ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত হয় গত আগস্টে। শিক্ষার্থীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে বিকল্প চিন্তা না করে এমন হাইব্রিড বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেন শিক্ষাবিদরা। ২ লক্ষ শিক্ষার্থী নেমে আসবে ৭-৮ হাজারে, ম্যাক্সিমাম ১০ হাজারে, বাকি প্রায় ২ লক্ষ শিক্ষার্থী কোথায় যাবে? হাইব্রিড তো এটা পরীক্ষামূলক একটা পর্যায়ে, তাই না? এস্টাবলিশ না এটা কেন? আমাদের বিদ্যুৎ থাকে না, কম্পিউটার ল্যাপটপ এগুলাতে সুযোগ সুবিধা কতটুকু আছে? নেট আছে, পাই, ঘরে থাকলে আমরা মোবাইলে নেটই পাই না, মোবাইলে পাই না, নেট তো দূরের কথা, তাই না? তাহলে আমার ছেলেরা কিভাবে হাইব্রিড পড়াশোনা করবে? তারা বলছেন এতে স্বকীয়তা হারাবে ঐতিহ্যবাহী কলেজগুলোতে যে উচ্চ মাধ্যমিক, ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিকের জন্য আমরা সবচেয়ে গুরুত্ব বা সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ সেটাকে বলছি। পাশাপাশি আমাদের এই ৭ কলেজের মধ্যে পোস্টগুলা সংরক্ষণ করা সেটা বলছি, এবং এই কলেজগুলা স্বতন্ত্র, অর্থাৎ ইডেন কলেজ মেয়েদের কলেজ এইটা থাকতে হবে, বদরুন্নেসা মেয়েদের কলেজ এটা থাকতে হবে, ঢাকা কলেজ ছেলেদের কলেজ এটা ছেলেদের থাকতে হবে। শিক্ষকদের ভাগ্যে কি হবে এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। এটা তো আন্ডার গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় হবে, সেখানে আমাদের শিক্ষকরা যদি না পড়াতে পারে, সেই সংকটের কথাটা আমাদের শিক্ষকদের শঙ্কার জায়গা সবসময় বলে আসছে। ৭ কলেজের ঐতিহ্য ধরে রাখতে সরকারকে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন এই 2 শিক্ষাবিদ। ছাত্র সংখ্যা কমানোর ফলে উচ্চশিক্ষার পথটা সংকুচিত হবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন আর রোজার কারণে অমর একুশে বইমেলা এবার এগিয়ে আনা হয়েছে ডিসেম্বরে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তবে এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান। তারা বলছেন সময় এগিয়ে দেওয়ায় অনেক বই প্রকাশ অসম্পূর্ণ থেকে যাবে, আবার দ্রুত ছাপাতে গিয়ে মান নিয়ন্ত্রণেও ঝুঁকি বাড়বে। একই সঙ্গে প্রচারের সুযোগ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন লেখক ও প্রকাশক উভয়ই। সাদ আহমেদের রিপোর্ট। সাধারণত ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হলেও আগামী ফেব্রুয়ারি মাসে রমজান এবং তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কারণে এবার 17 ডিসেম্বর 2025 থেকে 17 জানুয়ারি 2026 পর্যন্ত অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ করেছে বাংলা একাডেমি। বইপ্রেমী পাঠকেরা এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও তারা বলছেন এবার বইমেলা জমজমাট করতে ভূমিকা রাখতে হবে আয়োজকদের। যদিও ট্রেডিশনালি আমরা আসলে ফেব্রুয়ারিতে আমাদের ভাষার মাসের সাথে মিলিয়ে যদিও বইমেলার সাথে আমরা আসলে গতানুগতিকভাবে অভ্যস্ত, বাট যেহেতু দেশের সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে রমজান এবং নির্বাচনের মতো বৃহৎ জিনিস চিন্তা করে যদি আমাদের ডিসেম্বরে সেক্ষেত্রে বইমেলাটা হলে আমার মনে হয় সবাই স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। পাঠক যারা আছে, প্রকৃত পাঠক, এরা আসবেই, এরা আসলে মুখিয়ে থাকে নতুন নতুন চিন্তার সাথে পরিচিত হওয়ার জন্য, তো আসবে অবশ্যই। তবে এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা বলছেন ডিসেম্বরের বইমেলা নিয়ে প্রস্তুতির ঘাটতি রয়েছে তাদের, সেই সাথে পাঠক সমাগম নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। এবারের মেলায় প্রকাশকরা যাবে না, নতুন বই প্রকাশ করা সম্ভব হবে না, লেখকরাও সেটার জন্য প্রস্তুত না, প্রকাশকরাও প্রস্তুত না, আর যারা পাঠক তারাও সেটার জন্য প্রস্তুত না। আমরা কখনোই চাই না ফেব্রুয়ারির মেলাটা ডিসেম্বরে হোক, কিন্তু আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপার থাকে প্রকাশকদের, নতুন বই ছাপানো, নতুন বই বা কোনোটা পুনর্মুদ্রণ করা, তো সেগুলো থেকে আমরা এখন আসলে ওইভাবে প্রস্তুতি নই। অমর একুশে বইমেলা আমরা ফেব্রুয়ারিতেই অভ্যস্ত এবং আমাদের জন্য এটা আত্মাহুতি দেওয়ার মতো একটা মেলা হবে। পূরণ করার একটা ব্যাপার থাকে, মেলাটা তো 21-এ কেন্দ্রিক, এটা হট করে আপনি ডিসেম্বরের জানুয়ারিতে দিয়ে দেবেন আর হয়ে গেল। অন্যদিকে সময় স্বল্পতার কারণে মেলায় নতুন বই প্রকাশ করা নিয়ে শঙ্কার কথা জানান লেখকরা। হঠাৎ করে জানিয়ে দেওয়া হলো তো, এবং এখন সবাই তাড়াহুড়োর ভিতরে আসলে পাণ্ডুলিপি গোছানোর চেষ্টা করবে, দ্রুত হয়তো করার মতো করে একটা বইমেলার আয়োজন হবে। বসন্তের কুকিল যদি আসে বর্ষাকালে গান গায়,
সেটা একটু বেসুরো লাগবে কিংবা আমাদের কাছে অড লাগবে, খারাপ লাগবে। ভাষার মাস ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হলো, 2026 সালের বইমেলা অনুষ্ঠিত হবে এবছর ডিসেম্বরের মধ্যভাগে। আয়োজকরা বলছেন পবিত্র রমজান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বইমেলা এগিয়ে এনেছেন তারা। লেখকদের জন্য কিছুটা সময় স্বল্পতা থাকলেও পাঠকরা ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন বইমেলা জমজমাট করতে ভূমিকা রাখতে হবে আয়োজকদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ঢাকার মগবাজারে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতরাতে উইংস নামে একটি ভবনের নিচতলায় ক্রিস্পি টাউন রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 12টার দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। এ সময় ভবনে থাকা তাকওয়া স্পেশালাইজড হাসপাতালের রোগী স্বজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা আইডেন্টিফাই করতে পারি ক্রিস্পি কাউন নামে একটা রেস্টুরেন্ট থেকে ধোঁয়াটা সূত্রপাত। তারপর আমরা সার্চ করা শুরু করার পরে আমরা দেখতে পাই যে ওই রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে একটু আগুন জ্বলছিল। আমরা স্মোক ইজেক্টর সেট করে ধোঁয়াটা বের করি। একদম সাইমালটেনিয়াসলি আমাদের যে ফায়ার ফাইটিং টিম ছিল, টিমটা হচ্ছে ফলস সিলিংয়ের আগুনটা নির্বাপন করে। ক্লাসরুমের বাইরে ক্যাম্পাসের খবর মানুষের কাছে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের সাফল্য, প্রশাসনের নানা অসঙ্গতির খবর পৌঁছে দেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তাদের ব্যস্ততা বেড়েছে। এমন গণমাধ্যম কর্মী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 25 শিক্ষার্থী এবারের রাকসু নির্বাচনে অংশ নিয়ে এসেছেন আলোচনায়। কাজী শাহিদের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে আগ্রহ বেড়েছে রাজনৈতিক দলের, ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের। পিছিয়ে নেই ক্যাম্পাস সাংবাদিকরাও। অন্যান্য প্রার্থীর নির্বাচনী খবরাখবর প্রচারের ফাঁকে নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন তারা। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের জন্য কেমন ভূমিকা রাখবেন তাও বলছেন। সাংবাদিক হিসেবে প্রার্থী হওয়ার আমার একটাই কারণ, এখানে রাকসুতে যে নতুন একটা পদ যুক্ত করা হয়েছে মিডিয়া ও প্রকাশনা। তো যেহেতু মিডিয়া ও প্রকাশনা পদে আমার যে একটা অভিজ্ঞতা আছে, আমার তাত্ত্বিক পড়ালেখা হচ্ছে এবং প্র্যাকটিক্যাল এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, এই কারণে আমি মনে করছি যদি আমি এই পদে জয়ী হই তাহলে আমি এই পদের জন্য যে কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। সাংবাদিক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে সবসময় যেটা চেষ্টা করেছি, শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে রিপোর্ট করেছি, নিউজ করেছি। সাংবাদিকতার সুবাদে আমি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো ছিল তা সেই সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। আমি যদি রাকসুতে যাই তাহলে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো। ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান। সাংবাদিকতা ক্যাম্পাসে যারা করেন তারা ক্যাম্পাসের অনেক বিষয় সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি জানেন। সেই সমস্ত তথ্য সম্পর্কে ধারণা নিয়ে যদি কেউ নির্বাচিত হয়, নিশ্চিতভাবে অন্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় এই প্রার্থী যারা তারা একটু বেশি কাজ করতে পারবেন বলে আমার মনে হয়। সিনিয়র শিক্ষকরা বলছেন, সাংবাদিকদের মধ্যে কেউ বিজয়ী হয়ে আসলে সেটি বরং সমৃদ্ধ করবে ছাত্র সংসদকে। ছাত্রদের অধিকার বা ছাত্রদের প্রতিনিধিত্ব করার জায়গাতেও অবশ্যই তারা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। সিনেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যদি প্রতিনিধিত্ব থাকে, আমাদের মনে হয় যে জবাবদিহিতা এবং ছাত্রদের ভিতরেও যথাযথভাবে এই নেতৃত্বের কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে এগুলো একটা বড় একটা ভূমিকা রাখছে। এটা আমার 3.5 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবার শিক্ষার্থী বান্ধব রাকসু পাবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের স্পার প্রায় 60 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে রয়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক সহ ওই এলাকার 1,500 পরিবার। এলজিডির বিরুদ্ধে রয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগ। রফিকুল ইসলামের রিপোর্ট। পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাঁধের 60 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে ময়ূরপুর সেতু, লালমনিরহাট, রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ ওই এলাকার প্রায় 1,500 পরিবার।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। এটা পানি উন্নয়ন বোর্ড যদি করলো, যেহেতু এটা তিস্তা নদীর কাজ পানি উন্নয়ন বোর্ড করতে পারে। এই ব্রিজটা বা বেড়িবাঁধ বা তিস্তা নদীর কোনো মা-বাপ যদি থেকে থাকে তাহলে তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, আর না হলে আপনারা দেখবেন যে রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। এবং আমরা একটা পানি নম্বরের সাথে আজকে মিটিং হলো এই বিষয়ে। আর আপাতত যেটুকু ভাঙন যেটুকু হয়েছে সেটুকু কিভাবে মানে সাস্টেন করা যায় সেটার একটা ব্যবস্থা আমি অলরেডি লোক পাঠাইছি এবং আগামীকালকে আমি নিজেই যাব। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, তারা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। পানি কমলে দ্রুত ভাঙন রোধ ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। বর্তমানে যে আমরা পরিস্থিতিটা দেখছি সেই পরিস্থিতিটা অবজারভেশনে আসার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বিশেষ করে আমাদের এখানে এলজিইডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি এবং তারা বলেছেন যে তারা দ্রুততম, যেহেতু এটা এলজিইডির একটা নিজস্ব প্রজেক্ট, তারা বলেছেন যে তাদের যে নিজস্ব রিসোর্স রয়েছে সেখান থেকে তারা দ্রুততম সময়ে এই যে বাঁধের যে ক্ষতি হয়েছে সেটা তারা মেরামত করবে। দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাটের মতো গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় দ্রুত ভাঙন রোধে কাজ করার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 মাস কিংবা 2 মাস নয়, প্রতি মাসে কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন বান্দরবান সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয়দের অভিযোগ, নানা অনিয়মের কারণে সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। আবুল বাশার নয়নের তথ্য ছবিতে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসেন। বান্দরবানের সদর উপজেলার টাঙ্গাবতী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় ঝোপঝাড়ে পরিণত হয়েছে। মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা ও ওষুধ সেবার বাইরে রয়েছে। প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা রোগীরা। ডাক্তারেরা আসে না এবং নিয়মিত এখানকার জনগণের সেবা পাচ্ছে কিছু আসে না, আমরা সেবা পাচ্ছি না। এখানে অনেক পরিবার আছে। মিজন জিবে আসল প্রধান গাছ গাছালি বেগিম বেশি 3-4 লক্ষ টাকা গাছ গাছালিম বেশি এবারে ট্রান্সফার করি। বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজনকে বদলি করেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা। দায়িত্বে গাফিলতি করছিল অথবা যারা গাছ কাটায় জড়িত ছিল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে তাদেরকে শাস্তি দেবে সেভাবেই শাস্তির ব্যবস্থা দেয়। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। চেয়ারম্যান আমাকে এবং এখানকার আমাদের যে নির্বাহী কর্মকর্তা আছেন এরকম 2 জনকে দায়িত্ব দিয়ে বলেছেন যে একটু তদন্ত করার জন্য। আমরা খুব শীঘ্রই এই তদন্তে যাব। তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা শাস্তি স্বরূপ স্ট্যান্ড রিলিজ দিয়েছি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্র সেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল। সাথে থাকবার জন্য ধন্যবাদ।